আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শনিবার শাহবাগ সহ গুরুত্বপূর্ণ স্থানে গণজমায়েতের ঘোষণা এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় সরকার। তারেক রহমান। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও পাকিস্তানের বিরুদ্ধে হামলার অভিযোগ ভারতের, ৩ বাহিনীর প্রধানের সঙ্গে মোদির বৈঠক। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনডিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে শনিবার বিকেল ৩টা থেকে শাহবাগ সহ গুরুত্বপূর্ণ স্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ। একই দাবিতে ঢাকাসহ সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং বিকেল থেকে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আবির আহমেদের রিপোর্ট। গুম, খুন, অবৈধ নির্বাচন সহ পিলখানা ও শাপলা চত্বর ট্র্যাজেডি এবং সবশেষ জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে একটানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে টানা ১৮ ঘন্টা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। শুক্রবার দুপুরে অবস্থান পরিবর্তন করে বায়তুল মোকাররমের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনে যুক্ত হন অনেকে। রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের অন্তরে আওয়ামী প্রেম এখনো বুটবুট করছে, তাদেরকে বলি, আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে, বাংলাদেশের ওই দিল্লি চলে যান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না। বিকেলে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দলটি নিষিদ্ধের দাবি জানান। আপনারা পাড়ায়, মহল্লায়, ভাই বোন, পরিবারে সকলকে আজকে আহ্বান জানাবেন, আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। একই দাবিতে পুরানা পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি থেকে শনিবার সারা দেশে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। আগামীকাল জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। একই সাথে ঢাকায় আগামীকাল সকাল 11টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের অগ্রগতি জানার জন্য গণ অধিকার পরিষদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের শনিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথাও জানান নেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে।
সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে আছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিদ্যমান আইনেই তাদের নিষিদ্ধ করা সম্ভব। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে আছে। আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে বাকশাল কায়েম করেছিলেন, সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করে আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারছে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেন তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ইস্টার সানডে পুনর্মিলনীর অনুষ্ঠান রাজধানীর খামারবাড়ি কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে আয়োজন করে খ্রিস্টান ফোরাম। লন্ডন থেকে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমসাময়িক প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন থাকলেও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড জনমনে সংশয় সৃষ্টি করেছে। বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি? সংস্কার সহ নানা ইস্যু নিয়ে বিলম্ব করে সরকার ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি করছে বলেও অভিযোগ তারেক রহমানের। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বক্তারা বলেন, ধর্মকে ব্যবহার করে কোনো বিভাজন নয়। সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই, এখানে সবাই বাংলাদেশি, এই কথাটি আমাদেরকে জোর করে বলতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বিএনপি নেতাদের কাছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্থিতিশীলতা ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন না হলে বিনিয়োগ আসবে না, আর নির্বাচিত সরকার না থাকলে স্থিতিশীলতা আসে না উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু জনগণের নির্বাচিত সরকার এখনও আসেনি, তাই নির্বাচিত সরকার এলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে। চট্টগ্রামে বিএনপির 3 সহযোগী সংগঠনের সেমিনারে শুক্রবার এসব কথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক 4 বিভাগে ধারাবাহিক সেমিনারের আয়োজন করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, যার শুরু চট্টগ্রামে। বন্দরনগরীর এই সেমিনারের মূল বিষয় কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা। নির্ধারিত প্যানেল আলোচকরা উদ্যোক্তা হিসেবে সফল হওয়া সহ তরুণদের সামনে তুলে ধরেন ভবিষ্যতের করণীয় বিষয়ে নানা পরামর্শ। যদি আপনি নারীকে কর্মক্ষেত্রে আনেন, ঠিক পরিসংখ্যানে আসতে পারে, তাহলে এই দেশের 29% উৎপাদন বেড়ে যাবে। তরুণরা কেন এই এতদিন পরে এসে ফিল করলো? কারণ তারা দেখলো বাংলাদেশের বিভিন্ন চাকরির মার্কেট সংকুচিত হয়ে যাচ্ছে।
দলমতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয় সেমিনারে। সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল আলোচকরা। বলেন, তরুণদের জাতীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে হবে। বিদেশে যে ট্যালেন্টগুলো রয়েছে, আমাদের যে ডায়াসপোরাস রয়েছে, ওনাদেরকেও ন্যাশনাল পলিসি মেকিং আমরা এঙ্গেজ করতে চাই। ওনাদের যে এক্সপার্টিস রয়েছে, যে নো হাউ বা নলেজ রয়েছে, যে টেকনিক্যালিটিস রয়েছে, সেটাকে আমরা বাংলাদেশের ডেভেলপমেন্টে ইন্টিগ্রেট করতে চাই। কোনোদিন কারো উপরে ফুললি রিলাই করা যাবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের উপরে চাপ বজায় রাখতে হবে। শেখ হাসিনা আর কেউ হবে না, আমি বিশ্বাস করি না, কিন্তু শেখ হাসিনা 10%ও যাতে বিএনপি না হয়ে ওঠে, আমাদের সেই চাপটাও রাখতে হবে। তরুণদেরই এই কাজটা করতে হবে। আমির খসরু বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য রাজনীতির মতো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে অর্থনীতিতেও। জনগণের সরাসরি ভোটে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখন স্টেবিলিটি থাকে। আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, আমরা কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচিত সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করা হবে। এছাড়া চাংখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন বিভাগ। শুক্রবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এমন তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এছাড়া চাংখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই ঘটনায় আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। শুক্রবার সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। প্রখর তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশে চুয়াডাঙ্গার পর রাজশাহীতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ও খুলনায় 39 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন রাজধানীতেও তাপমাত্রা 39.2 ডিগ্রি ছাড়ায়। দাবদাহে বিপাকে পড়েন সাধারণ মানুষ। শুক্রবার রাতেও পাকিস্তানের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে ভারত। এতে ব্ল্যাকআউটের কবলে জম্মু কাশ্মীর সহ বেশ কিছু এলাকা। এর আগে দিল্লি দাবি করে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের 300 থেকে 400টি ড্রোন ভারতের 26টি স্থানে হামলা চালায়। তবে পাকিস্তান বলছে ওই দিন ভারতের অভ্যন্তরে হামলায় অংশ নেয়নি পাক বাহিনী। একই সঙ্গে 80টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। এমন অবস্থায় 3 বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অব্যাহত রেখেছে ভারত সরকার। এর ধারাবাহিকতায় এবার দেশটিতে বাংলাদেশের 4টি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে ভারতের দর্শকরা ইউটিউবে যমুনা, 71, বাংলাভিশন এবং মোহনা টিভির কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছেন না। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নিয়েছে ইউটিউব। ভারত থেকে ওই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বিশেষ নিরাপত্তা সংক্রান্ত বার্তা সামনে আসছে। এছাড়াও শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যার ব্লক করে দিয়েছে মোদী সরকার। এর আগে পাকিস্তানের গণমাধ্যমগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শুক্রবার রাত 10:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অতিক্রম করে। কিছু দূর যাওয়ার পর পৈরতলা রেল ক্রসিংয়ের সামনে গিয়ে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি ট্রেনের 2টি কোচ লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আলী আহসান জোনায়েদকে আহ্বায়ক করে কেন্দ্রীয় নেতা হিসেবে ৫ জনের নাম ঘোষণা করা হয়। সদস্য সচিব হিসেবে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, মুখপাত্র শারমিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী হিসেবে রাফে সালমান রিফাত এবং প্রধান সংগঠক হিসেবে নাইম আহমেদকে মনোনীত করা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, গণহত্যা এবং ফ্যাসিবাদের ধারক হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আহ্বায়ক বলেন, প্রাথমিকভাবে শহীদ পরিবারের পুনর্বাসন ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নিয়েই তারা কার্যক্রম পরিচালনা করবেন। আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং দের প্রতি যেই দায়বদ্ধতা আমাদের মধ্যে ফ্যাসিবাদী দল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা স্ত্রী ও কন্যা। আমরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাইকে সামনে নিয়ে এই রাজনীতি তৈরি করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে সমস্ত দলের সমস্ত ব্যক্তির মতের মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশের রচনায় গঠনে এগিয়ে যেতে হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে সবজির দাম এখনও চড়া। ৫০ টাকার নিচে নেই কোনো সবজির দাম। তবে কমতির দিকে মুরগির মাংসের দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, মধ্যবিত্তরা বাজারে এখন স্বস্তি খুঁজে পাচ্ছেন না। তবে নতুন চাল আসায় কমছে চালের দাম। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। গেল শীতের মৌসুম সহ রমজানে সবজির দামে ক্রেতারা ছিলেন স্বস্তিতে। তবে সেই স্বস্তি এখন অনেকটাই ফিকে। মোহাম্মদপুরের টাউন হল বাজারে কোনো সবজি নেই ৫০ টাকার নিচে। পেঁপে কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর বেগুন মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি। কাঁচামরিচ ৮০ টাকা কেজি, টমেটো ৫০ টাকা কেজি, লাউ ৭০ টাকা পিস, পেঁপে ৮০ টাকা কেজি। প্রত্যেকটা সবজির দাম বাড়ছে। বাজারের জিনিসপত্রের যে পরিমাণ দাম, এটা যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদের জন্য এই দামটা সহনীয় পর্যায়ে না। তেলের গায়ে রেট আছে ১৭৫ টাকা, নিচ্ছে ১৯০ টাকা। ঠিক আছে, এরপরে সে বলতেছেন কি আমার এটা পুরানা, সেই কারণে যে আমি এখন ১৯০ টাকা বেচি। চালের দাম রেকর্ড ছুঁয়ে গেল সপ্তাহ থেকে কিছুটা কমতির দিকে। সরু চালের দাম আরও কমে বিক্রি হচ্ছে কেজি ৮০ থেকে ৯০ টাকায়। নতুন চাল উঠতেছে তো চালের দাম কমতেছে। সব চাল আগের মতোই আছে, শুধু মিনিকেট চালের দামটা কমতেছে আর কি। বাজার মানে অন্য জিনিসে অনেক দাম, ঠিক আছে, দুধের দাম বেড়ে গেছে। মধ্যবিত্তের তো আসলে অবশ্যই বাইরে। মুরগির মাংসের দামে কিছুটা স্বস্তিতে ক্রেতারা। সোনালী কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ৮০ টাকায়। দেশি মুরগির কেজি ৬৬০ থেকে ৮০ টাকা। তবে বিক্রি বেশ কম বলে জানান বিক্রেতারা। দামটা আগে ছিল ১৮০-৯০ টাকা, এখন একটু কমছে। এখন আমরা বিক্রি করতেছি ৭০ টাকা। আগে শুক্রবার এলে বাজার ঢুকার চান্স পাওয়া গেছে না। অনেক কাস্টমারের জিগায় কৌতূহল বসত আছে, ঘটনা কি কম খান খেলে গা সামনের সময় খারাপ টাকা পকড়ারাই। গরুর মাংস আগের মতোই ৭৫০ টাকা কেজি। খাসি বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। এছাড়া মাছের বাজারে রুই মাছ আকার ভেদে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি, আর ছোট ইলিশ কেজি বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। দেশে প্রবাসীদের পরিবারের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমিরাত বিএনপির নেতারা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি বানিয়াস ও মোসাফফা যুবদল আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। আবুল কালাম শহীদের সভাপতিত্বে এবং মোসাফফা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব। প্রধান বক্তা ছিলেন মুসা আল মাহমুদ চৌধুরী। বক্তব্য দেন আমিনা বেগম, শাহজাহান মিহা সহ অনেকেই। বিমানবন্দরে এখনও প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে অভিযোগ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল। ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার এ গ্রুপে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্র করেছে বাংলাদেশ।
এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ক্যালেন্ডার অনুযায়ী জাতীয় স্টেডিয়াম সহ অন্য ভেন্যুগুলো আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে ব্যবহার হবে বলে মন্তব্য করেছেন তিনি। চলতি মাসেই ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ঢাকায় আসবেন বলেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। রিপোর্ট কুশল ইয়াসিরের। 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথেয়তা দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ফুটবল ফেডারেশন। হামজা চৌধুরীর পর এই ম্যাচে শামিদ সোম, কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারদের খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে একাধিক দলের সঙ্গে আলোচনা করেছে বাফুফে। নির্বাহী কমিটির সভার পর ফেডারেশন সভাপতি বলছেন এরই মধ্যে সেই প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে, সেম ফিল্ডে। কারা খেলবে সেই ম্যাচে সেটা আমরা এখনও ডিক্লেয়ার করতেছি না, বা আমরা এই ম্যাচটাকে কীভাবে আমরা ইউজ করব প্রিপারেশনের জন্য নাকি জাস্ট এ ফ্রেন্ডলি ম্যাচ সেই ডিসিশন আমরা এখনও নিই নাই। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলের মিডফিল্ডার কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি। তার প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে। এদিকে এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাহী সভায়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান যুদ্ধের জের ছড়িয়ে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে হামলার জেরে আসরের 8 ম্যাচ আগেই পাকিস্তান সুপার লিগ পিএসএল বন্ধ করতে বাধ্য হয়েছে পিসিবি। এদিকে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে 1 সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করার। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। সময়ের সঙ্গে বেড়ে চলছে ভারত পাকিস্তানের মধ্যকার আন্তঃসীমান্ত সংঘর্ষ, যার প্রভাব পড়তে শুরু করেছে উপমহাদেশের ক্রীড়াঙ্গনেও। বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন হামলার জেরে বাতিল হয় পিএসএল এর ম্যাচ। একই দিনে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার চলমান ম্যাচ নিরাপত্তাজনিত কারণে মাঝপথেই বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ, যে কারণে 7 দিনের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারত পাকিস্তানের এই সংঘাতের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও প্রভাবিত হতে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনও। ইতিমধ্যে পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানা ও রিশাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যদিও পিসিবির তত্ত্বাবধানে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই মাসেই পাকিস্তানের টি-20 সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। দ্রুতই পরিস্থিতি উন্নত না হলে বাতিল হতে পারে সে সিরিজও। তবে শুধু এই 2 সিরিজও নয়, চলমান বছরে আছে এশিয়া কাপ, ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা নারী বিশ্বকাপ। জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া গেমসের ভাগ্য অনিশ্চিত। দ্রুতই পরিস্থিতি উন্নত না হলে বাতিল হয়ে যেতে পারে বৈশ্বিক আসরগুলো। শুধু ক্রিকেট নয়, যুদ্ধাবস্থার প্রভাব পড়তে পারে ফুটবলেও। এই মুহূর্তে সাফ অনূর্ধ্ব-19 ফুটবল টুর্নামেন্ট খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ। ভারত পাকিস্তানের এই সংঘাত চলমান থাকলে উপমহাদেশের পুরো ক্রীড়াঙ্গনই থমকে যেতে পারে। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শনিবার শাহবাগ সহ গুরুত্বপূর্ণ স্থানে গণজমায়েতের ঘোষণা এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় সরকার, তারেক রহমান। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও পাকিস্তানের বিরুদ্ধে হামলার অভিযোগ ভারতের, 3 বাহিনীর প্রধানের সঙ্গে মোদির বৈঠক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।